বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। টেকনিক্যাল এসইও নিয়ে কথা বলছিলাম। অলরেডি উপরের চারটা সেগমেন্ট আমরা শেষ করেছি: এসএসএল, ক্যানোনিক্যাল ট্যাগ, পেজ লোডিং স্পিড, মিনিমাই মিনিফাই এইচটিএমএল, জেএসএন, সিএসএস ফাইল কিভাবে করতে হয়। তো এখন আমরা নেক্সট যে সেগমেন্ট গুলো আছে সেগুলো নিয়ে কথা বলি। মোবাইল রেসপন্সিভনেস, এটা অ্যাকচুয়ালি কি জিনিস? মোবাইল রেসপন্সিভনেস মিন আপনার ওয়েবসাইটটা মোবাইল ডিভাইসে ইজিলি নেভিগেট করা যায় কিনা, মোবাইল ডিভাইসে মোবাইল ফ্রেন্ডলি কিনা, অ্যাকচুয়ালি যে ব্যাপারটা বলা হয়। তো এখন মোস্ট যে ইউজার সেটা কিন্তু মোবাইল ফ্রেন্ডলি, বা 70-80% ইউজার মোবাইল থেকে আসে একটা ওয়েবসাইটের বলা চলে। তো এই জন্য গুগল, এটা গুগলের একটা নিজস্ব টুল ছিল মোবাইল ফ্রেন্ডলিনেস, যেটা দিয়ে আমরা টেস্ট করতাম যে আমাদের ওয়েবসাইটে অ্যাকচুয়ালি গুগলে মোবাইল ফ্রেন্ডলি কিনা। ওই টুলসটা এখন আর নেই। আমরা যদি একটু দেখি, গুগল মোবাইল ফ্রেন্ডলি টেস্ট, যাই হোক, যা লিখে সার্চ করেন না কেন, এই যে দেখেন। সো এটা সার্চ কনসোল, গুগল যে গুগলের যে টুলস, হ্যাঁ, ওয়েব মাস্টার টুল, এখান থেকে এটা অ্যাকচুয়ালি এখন রিটায়ার্ড করছে। এবং সেটা কিনা 2023-এর ডিসেম্বর 1 তারিখে, নিয়ার বাই 1 বছর আগে। তো এটা এরকম ছিল, আমরা যখন ইউজ করতাম তখন এটা যদি মোবাইল ফ্রেন্ডলি হতো তাহলে এরকম লেখা আসতো, দ্য পেজ সিমস মোবাইল ফ্রেন্ডলি। অ্যাকচুয়ালি এখন আর গুগল এটা নেই। এর পিছনে অনেক কারণ আছে। আমি অনেকগুলো গুগলের এই যে ডেভেলপার্স ইয়া থেকে আমি অনেকগুলো পড়ছি যে কেন এটা এখন নেই। গুগলের কথা হচ্ছে, এখন একটা আপনার ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি লাগবে এর কোনো মানে মা বাপ নেই, মোবাইল ফ্রেন্ডলি থাকতেই হবে, তাই না? তো যাই হোক, এই জন্য এখন আর এই টুলসটা রিটায়ার করছে, এটা দিয়ে আমরা এখন চেক করতে পারি না। তবে কখনো কখনো আপনারা, এই যে গুগল যেহেতু নেই, এটা চেক করার জন্য ওই যে অনেকগুলো আরো আছে, যেমন বিং বিং মোবাইল ফ্রেন্ডলি টেস্ট দিয়ে কখনো কখনো টেস্ট করতে পারেন। বিং এর একটা টুলস আছে, এটা দিয়ে, হ্যাঁ, এখানে যদি ওয়েবসাইটটা দিয়ে দেন এটা টেস্ট করতে পারেন। তো আমরা যদি একটু টেস্ট করার চেষ্টা করি, আমি আমার ওয়েবসাইটটাই দেখি, বিং মোবাইল ফ্রেন্ডলি টেস্ট। তো এটা কখনো কখনো আবার ইরোর চলে আসে, অথবা অনেক টাইম নেয়, অতটা আমার কাছে ইউজার ফ্রেন্ডলি মনে হয় না। তো এটা দিয়ে আপনারা চেক করতে পারেন বিংটা দিয়ে, কিন্তু যদিও আমি এটা প্রেফার করছি না আপনাদেরকে, কারণ গুগল একটু নতুন মডিউলে চলে গেছে এটা নিয়ে। গুগল এটা রিটায়ার করছে। তারপরে হচ্ছে আর একটা, এটা জানি কি করছে গুগল, লাইট হাউস নামে একটা টুলস লঞ্চ করছে গুগলের। সেই লাইট হাউস দিয়ে করতে, আমরা যদি একটি স্মল এসইও টুলস দিয়ে দেখি কিভাবে করতে হয়। এখানে যদি আপনি আপনার ওয়েবসাইটটা দেন, তো এটা যদি মোবাইল ফ্রেন্ডলি টেস্ট করার চেষ্টা করি, দেখেন এটা কি বলবে আমাদেরকে। ওকে, একটু টাইম নেন ডায়াগনোসিস করতে। ওকে, সো এরা কি বলছে, ইজ ইউর পেজেস মোবাইল ফ্রেন্ডলি। এরা নিজেরাও এখন এই রেজাল্টটা দেয় না, ঠিক আছে? আপনার পেজটা মোবাইল ফ্রেন্ডলি কিনা নিচে তো একটা প্রিভিউ দেখাচ্ছে এখানে, হ্যাঁ, এবং এটা স্পিড দেখাচ্ছে 58%। তো এটা ফর ক্লিক ফর টেস্ট, টেস্ট করার জন্য এখানে ক্লিক করার কথা বলতেছে। এখানে দেখেন, এই যে আলটিমেটলি ওখানে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, কি এখানে কি বলতেছে, লাইট হাউস নামে একটা গুগলের এক্সটেনশন, ক্রোম এক্সটেনশন অ্যাড করছে। এই টুলস দিয়ে আমাদের মোবাইল ফ্রেন্ডলি টেস্ট করতে বলা হয়। অ্যাকচুয়ালি মোবাইল ফ্রেন্ডলি টেস্ট কনসেপ্টটাই এখন আর নেই। গুগলের কথা হচ্ছে এটা, গুগল এখন পারফরমেন্সটা, মোবাইল ডিভাইসটা অ্যাকচুয়ালি পারফরমেন্সের ভিতরে নিয়ে গেছে, ঠিক আছে? আমরা যে ওই যে পেজ স্পিড ইনসাইট ছিল না, ওটা দিয়ে চেক করেছিলাম না? তো অত দূর আর যাওয়া লাগবে না। আপনারা লাইট হাউস, LIGHT, লাইট হাউস স্পিড টেস্ট, জাস্ট লাইট হাউস গুগল লিখে সার্চ দেন, এই যে লাইট হাউসের ক্রোম এক্সটেনশনটা চলে আসবে। ওকে, জাস্ট এটাকে আপনাদের অ্যাড টু ক্রোম করতে হবে। আপনার ক্রোম ব্রাউজারে এক্সটেন্ড অ্যাজ এ এক্সটেনশন অ্যাড করবেন এখানে। ওকে, দেন এটাকে আমি একটু পিন করে রাখি, এই যে লাইট হাউস। দেন আপনি যদি কোনো ওয়েবসাইটে যান, দেখেন ইজি ওয়ে। ওকে, এখানে জাস্ট আপনি মোবাইল নাকি ডেস্কটপ, কার জন্য আপনি এটা করতে যাচ্ছেন, জাস্ট জেনারেট করে দেন, আর একটা রিপোর্ট জেনারেট করবে। দেখেন কোথায় নিয়ে যাচ্ছে এটা, রিডিরেক্ট করে যে পেজ স্পিড ইনসাইড, ওই পেজেই কিন্তু নিয়ে চলে যাচ্ছে। যেটা আমরা এর আগের ভিডিওতে আলোচনা করছি যে মোবাইল
লোডিং স্পিড চেক করেছিলাম এটাতে। গুগল আলটিমেটলি এখন আর এই যে মোবাইল ফ্রেন্ডলি কিনা এই ব্যাপারগুলো নেই। হ্যাঁ, গুগল জাস্ট এই যে মোবাইলের জন্য আপনার ডিভাইসটা কতটা রেসপন্সিভ এখানে সেই পারফরমেন্সটা দিবে। ওই পারফরমেন্স অনুযায়ী ডেভেলপার আপনাকে এটা ঠিক করে দিবে, স্কেলিং করে দিবে। সো এখন যেহেতু ওই কনসেপ্টটা নেই, এটা নিয়ে অনেক অংশে আগে কাজ করা হতো এবং ওয়েবসাইটের জন্য আমাদের ডুপ্লিকেট মোবাইল পেজের জন্য ক্রিয়েট করা হতো, ঠিক আছে, যেটাকে বলা হতো এএমপি, অ্যাক্সেলারেটেড মোবাইল পেজ। সো এখন আর এই ধারণাটা নেই। সো এটা নিয়ে আমাদের আর কথা বলার খুব প্রয়োজনও পড়বে না। হ্যাঁ, তবে এই কথাটা চলে আসলে আমাদের এই যে লাইট হাউস এক্সটেনশনের কথা চলে আসবে, কারণ গুগল আপডেট করছে এটা এই ব্যাপারটা নিয়ে। ক্রল আর ইন্ডেক্সিং মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। ক্রলিং মানে কি দেখেন, একটু এখানে কনসেপ্ট আছে। আমরা আমাদের আলটিমেট এসইও করতেছি না, অন পেজ এসইও করলাম, দেন এখন টেকনিক্যাল এসইওর পার্টে আসি, এরপরে আরো একটা সেগমেন্ট আছে সেটাকে বলবো অফ পেজ এসইও। তো এইগুলো করছি কি জন্য? গুগলের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে সুনির্দিষ্ট কিছু কিওয়ার্ডের জন্য আমাদের ওয়েবসাইটের যে পেজগুলো আছে যেগুলো আমরা অপটিমাইজেশন করেছি র্যাঙ্কিং করার জন্য, এই পেজগুলো যেন র্যাঙ্কিং করে, রাইট? এখন র্যাঙ্কিং করার জন্য তো ফার্স্ট অফ অল আমরা কিন্তু আমাদের ওয়েবসাইট নিয়েই বিজি আছি এখনো অবধি। গুগলের সাথে আমাদের ওয়েবসাইটের কোনো কানেক্টিভিটি এখনো বিল্ড আপ করি নাই। তো যখন কানেক্টিভিটি বিল্ড আপ করবো, আমাদের নেক্সট একটা ক্লাস আসবে গুগলের সাথে আমাদের ওয়েবসাইটের কানেক্টিভিটি বিল্ড আপ করা। কানেক্টিভিটি বিল্ড আপ করলে গুগল থেকে বিভিন্ন ধরনের ক্রলার আমাদের ওয়েবসাইটে আসবে। ইটস মিন বট, রোবট। এরা আসবে আমাদের ওয়েবসাইটে কি করতে আসবে? অডিট করতে আসবে, তাই না? এই অডিট প্রক্রিয়াটাকে বলা হয় ক্রলিং। আই মিন ক্রলার আসতেছে আমাদের ওয়েবসাইটে ক্রলিং করতে, তাই না? ইট লাইক দ্যাট হাইজ্যাকার আসতেছে হাইজ্যাকিং করতে। তো ক্রলার আমাদের ওয়েবসাইটে যখন অডিট করবে এই প্রক্রিয়াটাকে বলা হয় ক্রলিং। তো অডিট করার পরে যদি সে সিদ্ধান্ত নেয় যে ইটস ওকে ফর এই ওয়েবসাইটটা তাদের সকল এসইওর গাইডলাইন ফলো করেছে, যদি এরকম মনে হয়, তাহলে কেবল আমাদের সুনির্দিষ্ট পেজগুলো গুগলের ডেটাবেজে সাময়িকভাবে তারা সেভ করে। জাস্ট অন কাইন্ড অফ বুকমার্কিং বলতে পারেন। শুধুমাত্র স্রেপ অর স্রেপ তখন কিন্তু আমরা ওই পেজগুলোকে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে খুঁজে পাই। আদারওয়াইজ শুধুমাত্র ডিরেক্টলি লিঙ্ক ক্লিক ওই মানে ওই ইউআরএল এ ক্লিক না করলে কিন্তু ওই ওই পেজগুলো আমরা গুগলে সার্চ, কোন কিওয়ার্ড সার্চ করে এই পেজগুলো আমরা খুঁজে পাই না। এই যে গুগলের ডেটাবেজে আমাদের পেজগুলো গুগল সাময়িকভাবে বুকমার্ক করতেছে অথবা সেভ করতেছে বলা হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় ইন্ডেক্সিং। ক্লিয়ার? তো মনে করেন আপনার ওয়েবসাইটে সর্বসাকুল্যে 1000 পেজ আছে। এখন 1000 পেজের ভিতরে কিন্তু এটা কখনোই হয়তো বা সম্ভব হবে না যে 1000 পেজ ইন্ডেক্স করেছে গুগল। কখনো কখনো এমন হতে পারে যে গুগল এর ভিতরে 800 পেজ পেয়েছে যেটা কিনা পারফেক্ট পেজ, পারফেক্ট এসইও করা হয়েছে। সেই পেজগুলোকে গুগল শুধুমাত্র আপনার ওয়েবসাইটে ডেটাবেজে জায়গা দিবে। ক্লিয়ার? সো এটা একটা কনসেপ্ট কিভাবে আপনার ওয়েবসাইটটা ক্রলিং করার জন্য গুগলকে রিকোয়েস্ট করতে হয় এবং গুগল কোথায় কোথায় ইন্ডেক্স করে, কেন ইন্ডেক্স হচ্ছে না, এই যে ব্যাপারটা যে 1000 পেজের ভিতরে 800 পেজ ইন্ডেক্স করছে আর 200 পেজ কেন ইন্ডেক্স হচ্ছে না, এটার জন্য কিন্তু আমাদের এই যে গুগলের সার্চ কন্ট্রোল যে টুলস আছে এই টুলস এর ভিতরে যে আমাদের কাজ করতে হয়, যে আমাদের প্রায়োরিটি পেজ গুলো থাকে সেই পেজগুলো কেন ইন্ডেক্স হচ্ছে না, ওখানে যে ইস্যু আসে ইস্যুগুলো ফাইন্ড আউট করতে হয়। এখন কথা হচ্ছে একটা ওয়েবসাইটের কয়টা পেজ অ্যাকচুয়ালি ইন্ডেক্সিং আছে এটা কিভাবে দেখতে হয়? এটার জন্য গুগলে একটা সার্চ টার্ম আছে। জাস্ট আমরা জেনারেলি যে কোনো ওয়েবসাইটের রুট ডোমেইনের প্রথমে একেবারে এসআইটি সাইট ক্লোন দিয়ে গুগল সার্চ করবেন, তাহলে এরা এই যে টুল সেগমেন্টে চলে আসেন। টুল সেগমেন্টে চলে আসলে এখানে কয়টা? 451টা পেজ কিন্তু এখানে ইন্ডেক্স অবস্থায় আছে। ক্লিয়ার? এই ওয়েবসাইটের 451 ইন্ডেক্স পেজ আছে। আমরা এইভাবে দেখতে পারি যে কয়টা পেজ ইন্ডেক্স আছে, রাইট? তো এইভাবে এখন এই ক্রলিং এর জন্য কিভাবে কি কাজ করবেন এই ব্যাপারটা আমরা একটু ইন ডিটেইল পরে আলোচনা করব। এখন কথা হচ্ছে দাদা, ইন্ডেক্স করা কি জরুরি? ডেফিনেটলি জরুরি। গুগল যদি তার ডেটাবেজে আপনার ওয়েবসাইটের ইউআরএল গুলো, ওয়েবসাইটের পেজ গুলোকে ইন্ডেক্স না করে, আই মিন সেভ না করে, তাহলে ওটা কখনোই তার সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে র্যাঙ্কিং করবে না। ক্লিয়ার? সো ফার্স্ট অফ অল আমাদের মূল কাজ হচ্ছে গুগলে ইন্ডেক্সিং করা। আপনি অনেক নাটক করলেন অন পেজ অফ পেজ বকরি চকরি, কিন্তু গুগলের ইন্ডেক্স হলো না, তাহলে কিন্তু কখনোই নেভার এভার ওই পেজটা র্যাঙ্কিং করা সম্ভব না। ক্লিয়ার? সো ওকে, দেন এখন 301 রিডাইরেকশন। 301 রিডাইরেকশন কি জিনিস? মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এবং ম্যাক্সিমাম এসইও ক্লায়েন্টে আমাদেরকে 301 রিডাইরেকশন করা লাগে। এটা কি জিনিস? জাস্ট আমরা যদি একটা এক্সাম্পল দিই, দেখেন এখানে আমরা
ওডেস্ক, ODESK, odesk.com, সেখানে ক্লিক করেন। ক্লিক করলে কোথায় নিয়ে যাচ্ছে? upwork.com। এটাকে বলা হয় 301 রিডিরেকশন। তো এসইও তে এরকম দুই প্রকার রিডিরেকশন হয়, ক্লিয়ার? একটা হচ্ছে 301, যেটাকে বলা হয় পার্মানেন্ট রিডিরেকশন। এই যে 301, এটাকে বলা হয় পার্মানেন্ট রিডিরেকশন। ওকে, এটাকে বলছি PRMANENT, পার্মানেন্ট রিডিরেকশন। আর একটা আছে 302, এটা হচ্ছে টেম্পোরারি, TEMP, টেম্পোরারি রিডিরেকশন। এটা খুব একটা ব্যবহার হয় না, কিন্তু 301 পার্মানেন্ট রিডিরেকশনের প্রচুর পরিমাণ ব্যবহার হয়। ওকে, এখন এটা কখন ব্যবহার হয় আমরা এবং কেন ব্যবহার করা প্রয়োজন হয়? কখনো কখনো এরকম হয় না যে মনে করেন এই হচ্ছে আমার ওয়েবসাইট, আমার ওয়েবসাইটে একটা ইউআরএল আছে এরকম যে এসইও গাইড 2024। এখন তো 2025 সাল চলে আসতেছে আর কয়েকদিন পরে। তো আমি যদি মনে করি এই ইউআরএলটা আমি চেঞ্জ করতে পারি ইজিলি। স্লাক সেকশন থেকে আমি ইউআরএলটা, স্লাকটা চেঞ্জ করে দিলে এটা 2025 হয়ে যাবে। কিন্তু একটু বোঝার চেষ্টা করেন, এই ইউআরএল এ, এই যে এই ইউআরএলটা অলরেডি মনে করেন যে 10টা কিওয়ার্ডের জন্য র্যাঙ্কিং করে, 10টা কিওয়ার্ড, এবং এই যে র্যাঙ্কিং করে এই ইউআরএল এ অলরেডি মনে করেন 1000 ট্রাফিক আছে। হ্যাঁ, 1000 ট্রাফিক আছে। এখন এটা যদি আপনি ইউআরএলটা চেঞ্জ করে দেন, যে নতুন ইউআরএল তৈরি করেন, তাহলে কিন্তু এটার একদম নিউবি একটা ইউআরএল, এই যে কিওয়ার্ড, এই ইউআরএল যে 10টা কিওয়ার্ড র্যাঙ্কিং, আর্টিকেল কিন্তু সেম, কন্টেন্ট কিন্তু সেম সেম কন্টেন্ট, শুধু আপনি ইউআরএলটা চেঞ্জ করতেছেন, তখন কিন্তু গুগল দেখবে যে এটা একটা নতুন আর্টিকেল। আপনি গুগলের চোখে এটা কিন্তু তখন নতুন, নতুন ইউআরএল মানে নতুন আর্টিকেল। ঠিক আছে? এই যে পুরানো আপনার ওয়েবসাইটের যে 10টা কিওয়ার্ড র্যাঙ্কিং করে 1000 ট্রাফিক আসে, এটা কিন্তু তখন কাজ করবে না। ক্লিয়ার? এটা কিন্তু তখন এই নতুন ইউআরএল এর উপরে ইফেক্ট করবে না। সো এখানে একটা এসইওর ফল্ট তৈরি হয়ে যাচ্ছে আমাদের, যদি আমরা ইজিলি হচ্ছে লিঙ্ক চেঞ্জ করি। মন চাইলে কিন্তু আমরা ওয়েবসাইটের ইউআরএল চেঞ্জ করতে পারি না, এই জিনিসটা মাথায় রাখেন। ঠিক আছে? এবার আরেকটা কথা চিন্তা করেন, ধরেন ব্যাকলিং ব্যাপারটা হয়তো বা আপনারা অনেকে এখন বুঝেন না, তবু আমি বলি, পরে বুঝবেন। এই ওয়েবসাইটে মনে করেন অলরেডি 500 ব্যাকলিং করা হয়েছে, অথবা ব্যাকলিংকের হিসাবটা ভুলে যান। মনে করেন আপনি আপনার যত সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক, এক্স হ্যান্ডেল, পিন্টারেস্ট, লিঙ্কডইন, সব জায়গায় আপনি এই আর্টিকেলের ইউআরএলটা শেয়ার করছেন। ক্লিয়ার? এখন ধুম করে আপনি আজকে রাতে এসে আর্টিকেলটার আপনি ইউআরএল চেঞ্জ করে ফেললেন, স্ল্যাক চেঞ্জ করে ফেললেন। এখন ওই যে আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা আছে, ওখানে যদি ক্লিক করে, তখন কি দেখা যাবে? পেজ নট ফাউন্ড অথবা 404 এরর দেখাবে, যে এই পেজটা ওয়েবসাইটে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ঝামেলা পরিত্রাণের জন্য আপনাকে কি করতে হবে? যখনই কোনো ইউআরএল আপনি চেঞ্জ করবেন, ডেফিনেটলি ওটাকে আপনি 301 রিডিরেকশন করে দিবেন। যদি পুরানো ইউআরএল এ কেউ ক্লিক করে, তাকে রিডিরেক্ট করে এই নতুন ইউআরএল এ নিয়ে চলে আসবে। এই একটা ব্যাপার। আর এই ইউআরএল এর, এই পুরানো ইউআরএল এর যত প্রকার এসইওর শক্তি আছে, 1000 কিওয়ার্ডে যদি র্যাঙ্কিং করে, এক 1 লক্ষ ট্রাফিকও যদি থাকে এখানে, তাও সবকিছু এই নতুন ইউআরএল এর সব শক্তি সঞ্চার হয়ে যাবে। সো প্রচুর পরিমাণ 301 রিডিরেকশন আমাদের করতে হবে। হ্যাঁ, এটা আবার প্রচুর পরিমাণ করা উচিত না, আমি বলছি করতে হয় ম্যাক্সিমাম। কারণ আমরা যখন একটা ওয়েবসাইটে কাজ ধরি, তখন দেখবেন তার ওয়েবসাইটের হয়তো বা এমনও হয় যে ইউআরএল গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে অপটিমাইজ থাকে না, তাই না? ম্যাক্সিমাম ক্ষেত্রে অপটিমাইজ থাকে না, এই ইউআরএল গুলো আমাদেরকে অপটিমাইজ করতে হয়। মন মর্জি মতো আমরা ইউআরএল অপটিমাইজ ডেফিনেটলি করতে পারি না, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সবগুলোকে 301 রিডিরেকশন করতে হবে। তো ওয়ার্ডপ্রেসের এখন যে লেটেস্ট ভার্সন, ইউআরএল চেঞ্জ করলে অটোমেটিক 301 হয়ে যায়, কিন্তু কিছু কিছু থিম আছে, যেমন আমার একটা ওয়েবসাইট আছে, আমি যতই চেঞ্জ করি না কেন 301 রিডিরেকশন হয় না। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা আগে, এটা ওল্ড স্কুল মেথোডোলজি, আগে আমরা প্রচুর পরিমাণ প্লাগ ইন এটার জন্য ইউজ করতাম। যে যে কোনো একটা প্লাগ ইন ইউজ করলে হয়, প্রচুর পরিমাণ প্লাগ ইন কথাটা ভুল। হ্যাঁ, আমরা জাস্ট একটা প্লাগ ইন সেগমেন্টে যান, তার আগে আমরা একটু দেখি কোন পেজটা আমরা চেঞ্জ করবো। মনে করেন সার্ভিস পেজ ঢাকা, তাই না? তো কার অর সার্ভিস ইন ঢাকা। এখন মনে করেন আমাদের এই যে সিলেক্ট, এই সিলেটের এর ইউআরএলটা আমরা চেঞ্জ করব। মনে করেন আমরা কিওয়ার্ডটা দিব, আমাদের কিওয়ার্ড কি?
সাপোজ ধরে নেন আমাদের কিওয়ার্ড হচ্ছে কার অর সার্ভিস, তাই না? ঢাকা পেজের ইউআরএলটা এরকম, ঢাকা পেজের ইউআরএল মতো করে রাখবো আমরা। আমরা এরকম একটা কার অর সার্ভিস জাস্ট ঢাকার জায়গায় এটা আমরা সিলেক্ট করে দিব, রাইট? এই নতুন ইউআরএলটা আমরা এরকম বানাবো। তো বানাই আমরা, আগে ফার্স্ট অফ অল আগে বানাই। এটা আছে আমাদের পুরানো ইউআরএল আর এই হচ্ছে নতুন ইউআরএল। নতুন ইউআরএল এখন বানাবো আর কি। জাস্ট স্ল্যাগটা চেঞ্জ করে দিই। তো স্ল্যাগে এটা কপি করি আমরা। ওকে, দেন এটা সেভ দিলাম। তাহলে আমাদের ওই যে আগের পেজটা কিন্তু আর থাকলো না, রাইট? এই যে এই পেজটা কিন্তু এখন মানে হওয়ার কথা 4040 অথবা পেজ নট ফাউন্ড দেখার কথা, কিন্তু হয়তো বা অটোমেটিক্যালি ডিরেকশন হয়ে যাবে। তো আমরা ওই দিকে না যাই, আমরা প্লাগ ইন দিয়ে কিভাবে করি সেটা একটু দেখি। প্লাগ ইন ইনস্টল করেন একটা 301 রিডিরেকশন। আমরা একটু দেখি তো আমাদের এটা আপডেটেড ভার্সন আছে কিনা অন্য একটা জায়গায়, যে এটা চেক করে দেখি যে অ্যাকচুয়ালি এটা অটো রিডিরেকশন হচ্ছে কিনা। যদি অটো রিডিরেকশন হয় তাহলে এগুলো করার দরকার নেই। দেখেন, দ্য পেজ ডাজন্ট সিম টু এক্সিস্ট, এখানে দেখাচ্ছে এই পেজটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। কিন্তু আপনি মনে করেন এই পেজটায় 1000 ট্রাফিক ছিল, 1000 কিওয়ার্ড ছিল। তো এখন এইটাকে আমরা কিভাবে 301 রিডাইরেক্ট করি, যে এখানে যদি কেউ ক্লিক করে যেন আমাদের এই যে নতুন ইউআরএল এই পেজে নিয়ে চলে যায়। তো এখানে 301 একটা প্লাগ ইন নিয়ে চলে আসেন। 301 যে কোনো একটা ইউজ করতে পারেন, আপনি এটাও ইউজ করতে পারেন, এটাও ইউজ করতে পারেন। আমি মূলত এটাই ইউজ করি, তো আপনারা এটা ইউজ করেন, সমস্যা নেই। কত এটা ভালোই, যে কোনো একটা ইউজ করলেই হচ্ছে, একই ব্যাপার। তবে মাল্টিপল করা যাবে না, যে কোনো একটাই করেন। ওকে, জাস্ট ম্যানেজ রিডিরেকশন। ওকে, জাস্ট এখানে কি বলছে, রিডিরেকশন ফ্রম, কোত্থেকে রিডিরেকশন হচ্ছে। তো রিডিরেকশন ফ্রম হচ্ছে আমাদের এই এই ওয়েবসাইট থেকে রিডিরেকশন হচ্ছে। এখানে কি বলছে, নিড সাপোর্ট ম্যাচ ইউআরএল ক্লিক প্রভাষণ। আচ্ছা, এই যে পুরো ইউআরএলটা দিয়ে দেন এখানে। আর রিডিরেক্ট টু, টু মানে এই যে কোথায় রিডিরেক্ট হচ্ছে, ব্যাস সেভ দিয়ে দেন। এই যে আমাদের একটা রিডিরেকশন হয়ে গেল। ক্লিয়ার? এখন আপনি এই পেজটাকে রিফ্রেশ করেন, দেখেন নতুন ইউআরএল নিয়ে চলে যাবে। এই যে নতুন ইউআরএল 301 রিডাইরেক্ট করে নিয়ে চলে যাবে। ইটস কল্ড রিডিরেকশন। আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্টের এখন এখানে আবার একটা ডেটা দেখা যায়, কতগুলো হিট হচ্ছে আপনার পুরোনো ইউআরএল। দেখেন আমরা একবার হিট করছি না, এখানে 1 দেখা যাচ্ছে। তো এটাই হচ্ছে ব্যাপার, যে কখন আপনাকে 301 রিডিরেকশন করতে হবে। যে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম পাবো, ক্লায়েন্টের ওয়েবসাইটে পেলাম, দেখা যায় এরকমই আছে এই যে সার্ভিস ইউআরএল গুলা, অথবা যে কোনো ব্লগ ব্লগ পোস্টের ইউআরএল গুলো কিওয়ার্ড ফোকাস করে ব্লগ গুলো পোস্ট দেওয়া না। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ইউআরএল চেঞ্জ করা লাগবে, তাই না? তো এই ইউআরএল চেঞ্জ করার জন্য তখন আমাদেরকে অবশ্যই মন মর্জি মতো ইউআরএল কখনোই চেঞ্জ করবে না। এটা আমরা কিন্তু অনেকেই ভুল করি। এই ভুল করলে আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণ 404 পেজ তৈরি হয়ে যায়, যেটা কিনা আপনার বিভ্রান্তি পড়তে এবং এসইওর যে শক্তি অর্জন করেছে ওই যে ইউআরএল গুলো অলরেডি আপনি চেঞ্জ করতেছেন, ওই শক্তিগুলো আর ফিরে পাওয়া যায় না। 404 ইরোর ফিক্সেস। 404 ইরোর কি, এটা কিভাবে চেক করতে হয়? এরকম ওয়েবসাইটে যদি কোনো ইস্যু থাকে, এটা চেক করার জন্য আপনারা ফ্রিতে এই স্র্যাপ টুলে যেতে পারেন। HREFS স্র্যাপ 404 চেকার লিখে সার্চ দেন। আমি এটা দিয়ে দিব, মনে করেন আমার ওয়েবসাইটে এরকম কোনো 404 আছে কিনা আমরা একটু চেক করি। আই মিন ইটস ব্রোকেন লিঙ্ক। হুম, ব্রোকেন 404, এই যে দেন এখানে চেক করেন। দেখেন এখানে একটাও 404 ইরোর দেখা যাচ্ছে না, রাইট? মানে কোনো ব্রোকেন লিঙ্ক দেখা যাচ্ছে না। তো এটা এটা কিন্তু মূলত এর যে রাইট ট্রাফিকটা গুগল সার্চ কনসোল থেকে দেখা যায় আপনার ওয়েবসাইটে অ্যাকচুয়ালি 404 ইরোর আছে কিনা। ঠিক আছে, আমি দেখাবো কিভাবে সার্চ কনসোল থেকে দেখা যায়। আরো একটা ওয়ে এখানে অবশ্যই আছে, সেটা হচ্ছে সেমরাশ থেকে দেখা যায়, কিন্তু সেমরাশের ডাটাটা তো হচ্ছে আপনার পেইড। ওটা দেখালে আপনারা আবার কনফিউজড হয়ে যাবেন, কারণ আমি এখানে ফ্রি সবগুলো দেখাচ্ছিলাম। হ্যাঁ, হ্যাঁ, এভাবে আমরা অ্যাকচুয়ালি ব্রোকেন লিঙ্ক চেক করতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি আপনারা যদি 404 ইরোর, খুব বেটার হয় সার্চ কনসোল থেকে, অথবা বিভিন্ন থার্ড পার্টি টুলস আমার এখানে আছে, আমি লিস্ট আকারে আপনাদের দিয়ে দিতে পারবো সেগুলা।
জাস্ট এই একটা টুলস আছে বেটার অ্যান্ড অলসো ব্রেক অ্যান্ড লিঙ্কস, রাইট। জাস্ট আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএল এর মধ্যে দিয়ে দেন, দিয়ে চেক সাইট। আপনার এই সাইটে কোনো ব্রোকেন 404 নট ব্রোকেন 40 সাইট কি বলছে প্রাইসিং, ও শিট, এটা হচ্ছে পেইড, আই মিন পে 24, বারবার ইউজ হয়েছে এরকম হতে পারে। নিয়ে এটা ফ্রিতে দিচ্ছে না, আমরা এটা দিয়ে একটু ট্রাই করি। ওকে, ফাইন্ড ব্রোকেন লিঙ্ক। সো এটা দিয়ে দেয় B59CT। ওকে, আর রিপোর্ট, আচ্ছা জাস্ট এটাই থাক, নাহলে নিচেরটা দিলে অনেক সময় লাগবে। দেখি এরা এরা কিন্তু ব্রোকেন লিঙ্ক চেক করে দেখেন, কুইকলি ব্রোকেন লিঙ্ক চেক করে দিল আমাদেরকে। সো এখানে এই যে ব্রোকেন লিঙ্ক বলতে আমরা 404 এরর গুলো আমরা দেখবো, তার মানে যে পেজ গুলো আমার ওয়েবসাইটে এখন এক্সিস্ট করে না, কোনো না কোনো এক সময় ছিল। যেমন এই ইউআরএলটা আমার ওয়েবসাইটে নেই, কিন্তু যদি আমি এই সেগমেন্টে যাই, হুম, এর ভিতরে কিন্তু এই ইউআরএলটা আছে। দেখেন এই ইউআরএলটা ডেফিনেটলি এখানে পাওয়া যাবে না। এই যে এই ইউআরএল যদি আমরা যাই, পেজ নট ফাউন্ড দেখাবে, তার মানে ওয়েবসাইট থেকে আমি ইউআরএলটা ডিলিট করেছি কিছুদিন আগে, হ্যাঁ। কিন্তু এই ইউআরএলটা এই পেজের ভিতরে, এই পেজের ভিতরে কোথাও না কোথাও, এই যে সবগুলো তো সোর্স সোর্স লেখা, সের ভিতরে কোথাও না কোথাও ভাবে এই যে কি হিসাবে আছে, এই যে এখান থেকে আবার দেখা যাবে সব। সো দরকার নেই এটা। এই যে সোর্স, এই অ্যাঙ্কর, অ্যাঙ্করটা চিনতে পারতেছে না, এই জন্য একটু ডিস্টার্ব। এর যদি আরো এই এক্সাম্পল দিয়ে বোঝাই আমরা, সাপোজ এইটা দেখেন, এই পেজের ভিতরে আমরা এই পেজের ভিতরে যাব, এই পেজের ভিতরে এই একটা অ্যাঙ্কর আছে ফেসবুক ডেটিং ব্যাক, ঠিক আছে, এর উপরে এই ইউআরএলটা আছে যেটা কিনা এই মুহূর্তে ব্রোকেন। তো আমরা কন্ট্রোল এফ দেই, ফেসবুক ডেটিং ব্যাক কোথায় কোথায় আছে, এই যে দেখেন এটা, এটাই। এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে কি দেখাচ্ছে, এই পেজটা ব্রোকেন 404। সো আমাদেরকে এই পেজটাকে এডিট করতে হবে, এডিট করে এই লিঙ্কটা এখান থেকে রিমুভ করতে হবে, এখানে যে ইন্টারনাল লিঙ্কিং করা আছে, ক্লিয়ার। এইভাবে আপনি আপনার ওয়েবসাইটের পুরো ওয়েবসাইটের ভিতরে সব ব্রোকেন লিঙ্ক অথবা 404 ইরোর যেগুলো কিনা এই মুহূর্তে এক্সিস্ট করে না, কোথায় কোথায় এইভাবে করছেন আপনি, সেগুলো ফাইন্ড আউট করুন, ফাইন্ড আউট করে এগুলোকে আপনি রিজলভ করুন। এই হচ্ছে 404 ইরোর একটা ব্যাপার, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। গুগল কখনোই এই ধরনের ব্যাপারগুলো পছন্দ করে না যে আপনি আপনার ডিলেট করা পেজ কোথাও আপনি এইভাবে অ্যাড করে রাখছেন, ক্লিয়ার। সেটাকে গুগল কখনোই পছন্দ করে না। সো এরপরে আছে রোবট টিএক্সটি ফাইল, মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। তো ফার্স্ট অফ অল আমরা সাইট ম্যাপ নিয়ে কথা বলি, তারপরে রোবট টিএক্সটি ফাইল নিয়ে কথা বলা যাবে। সাইট ম্যাপ কি জিনিস? এসইও তে দুই প্রকার সাইট ম্যাপ আছে, একটা হচ্ছে ইউজার সাইট ম্যাপ, আরেকটা হচ্ছে বট সাইট ম্যাপ। এখানে ইউজার সাইড ম্যাপ বলতে কি বোঝায়? ইউজার কারা? আমি, আপনি, আপনারা, আমরা, যারা সবাই আগে, অনেক আগে যখন এই যে ইউজার সাইট ম্যাপ লিখে সার্চ দেন, দেখবেন একটা ওয়েবসাইটে এরকম সাইট ম্যাপ ক্রিয়েট করা থাকতো। সেটা হোম পেজে থাকতো, কখনো কখনো মেনু বারের মধ্যে এরকম সাইট ম্যাপ নামে একটা মেনু ক্রিয়েট করা থাকতো ওখানে। এটা কিন্তু এইচটিএমএল ফরম্যাটে করা হতো। কারণ কি, তখন অ্যাকচুয়ালি ওয়েবসাইটের যে ডিজাইন গুলো একটু কমপ্লেক্স হতো, তাই না? ইউজাররা যেন ইজিলি নেভিগেট করতে পারে, এই ইউজারদের সুবিধা দেওয়ার জন্য তখন এরকম একটা সাইট ম্যাপ ক্রিয়েট করা হতো, যে আপনি হোম পেজ থেকে এই পেজে যেতে চান, এখানে ক্লিক করেন, ডিরেক্টলি এখানে চলে যাবেন। এই পেজে যেতে চান, এখানে ক্লিক করেন, এখানে চলে যাবেন। সো এটা অ্যাকচুয়ালি এসইওর কোনো ইন্টিগ্রাল পার্ট এখন না, তখন ইউজারদের সুবিধার জন্য দেওয়া হতো এবং গুগল এটাকে প্রায়োরিটি দিত। তো এখন গুগল দাদু কি বলছে, যে ভাই এট এনি কস্ট তোমার ওয়েবসাইটটা ইউজার ফ্রেন্ডলি হতে হবে। এই জন্য কিন্তু এখন প্রচুর পরিমাণ ইউএক্স ইউআই নিয়ে কথা চলে, যে আপনার ওয়েবসাইটটা কতটা ইউজার ফ্রেন্ডলি। যদি ইউজার ফ্রেন্ডলি না হয়, গুগল আপনাকে ছুঁড়ে ফেলে দেবে, ক্লিয়ার। সো এই হচ্ছে একটা ব্যাপার। এখন এই যে নট এক্সএমএল, এইচটিএমএল, এইচটিএমএল ফরম্যাটে আগে ইউজার সাইট ম্যাপটা করা হতো, এখানে আর এখন আর কোনো প্রায়োরিটি নেই। কিন্তু গুগলের যে বট, অর্থাৎ ক্রলার, হ্যাঁ, অথবা রোবট, যাই বলেন এখানে, একে এখনো সাইট ম্যাপ দেওয়ার প্রচলন আছে। এটাকে আমরা এক্সএমএল ফরম্যাটে গুগলকে একটা সাইট ম্যাপ দিতে হয়, যেটা কিনা ডাইনামিক ফরম্যাট।
এক্সএমএল ফরম্যাটে গুগলকে একটা সাইট ম্যাপ দিতে হবে। এবং এই সাইট ম্যাপটা কেন দিতে হবে দেখেন, সাইট ম্যাপটা এমন নয় যে না দিলে আপনার এসইও হবে না, ঠিক আছে, ইন্টিগ্রাল পার্ট নয়, এটা না দিলেও আপনার এসইও হবে। অনেক বড় বড় ওয়েবসাইট সাইট ম্যাপ দেয় না, কিন্তু একটা ছোটখাটো ওয়েবসাইট লাইক দ্যাট লোকাল এসইও বেস ওয়েবসাইটে আপনাকে সাইট ম্যাপটা দিতে হবে। কেন দিতে হবে? মনে করেন একটা লোকাল এসইওর কয়টা পেজ থাকে? সর্বোচ্চ 10টা, 20টা, 50টা অথবা 100টাই পেজ থাকে, বিভিন্ন সার্ভিস পেজ, তাই না? এরকম থাকে, হয়তো বা 200টা ব্লগ পোস্ট থাকে, এর বেশি কিন্তু খুব একটা থাকে না। সব মিলে 400-500 পেজ থাকে। তো কি হতে পারে, সামহাও আপনার ওয়েবসাইটের ডিজাইনটা খুব কমপ্লেক্স। গুগল আপনার ওয়েবসাইটে, গুগলের ক্রলার আপনার ওয়েবসাইটে নেভিগেট করতে আসছে, এসে সামহাও হয়তো বা মনে করেন 500 পেজের ভিতরে 300 পেজ খুঁজে পাইছে আর 200 পেজ খুঁজে পাইনি, ও চলে গেছে। তখন কি হবে? এই যে 200 পেজ গুগল যদি ভিজিট না করে, আই মিন ক্রল না করে, তাহলে তো ইন্ডেক্স করার কোনো সুযোগই নেই, তাই না? গুগলের নিজের মিস্টেক হতে পারে এই ব্যাপারগুলো, কারণ এটা এটা গুগলের নিজের মিস্টেক বলা যাবে না। মানে আমাদের এই ওয়েবসাইটটা ইউজার ফ্রেন্ডলি না হওয়ার জন্য অনেক সময় গুগল নিজেও ওয়েবসাইট নেভিগেট করতে পারে না। এক পেজ থেকে আরেক পেজের ভিতরে যদি সাইলো স্ট্রাকচার ঠিক না হয়, আই এম সরি, সাইলো স্ট্রাকচারটা এখানে অ্যাড করা উচিত ছিল। সাইলো স্ট্রাকচার যদি ওকে না থাকে, যদিও সাইলো স্ট্রাকচার লোকাল এসইওতে এত ইম্পর্টেন্স দিয়ে করা হয় না, ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এইসব জায়গায় সাইলো স্ট্রাকচার নিয়ে বেশি কথা বলা হয়। আপনারা একটু গুগল করে সাইলো স্ট্রাকচার ব্যাপারটা একটু বুঝে নিন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, HILO, সাইলো স্ট্রাকচার। সো ওকে, সো গুগলকে আমরা যদি একটা সাইট ম্যাপ দেই যে গুগল দাদু তুমি এই ম্যাপ ধরে আসো, আসলে আমার ওয়েবসাইটের যতগুলো পেজ আছে, যতগুলো পোস্ট আছে, যতগুলো প্রোডাক্ট আছে, যতগুলো ক্যাটাগরিজ আছে, তুমি এখানে দেখতে পাবা। ব্যাপারটা আরো বেটার হয় না? সো গুগলকে কেন ভাই ওকে খোঁজার দায়িত্ব দিব আমি? আমি গুগলের সামনে রিপ্রেজেন্ট করে বসে থাকবো, কারণ আমারই প্রয়োজন যে গুগল আমার ওয়েবসাইটের প্রত্যেকটা পেজই, যেটা কিনা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পেজই গুগল ফার্স্ট অফ অল আগে অডিট করুক, আই মিন ক্রলিং করুক, তারপরে তো সে ইন্ডেক্স করবে। ক্রলিং না করলে তো ইন্ডেক্সের প্রশ্ন আসবে না। এই জন্য গুগলকে আমরা একটা ম্যাপ ক্রিয়েট করি, যেটা কিনা এক্সএমএল ফরম্যাট। এটা কিভাবে ক্রিয়েট করতে হয় একদম ওয়ান ক্লিকে আপনারা করতে পারবেন। এটা আপনারা এই যে আমরা যে প্লাগ ইন ইনস্টল করেছিলাম ইয়োস্ট এসইও, এই ইয়োস্ট এসইও দিয়ে কিন্তু আমরা করতে পারি। এটা কিভাবে দেখেন, ওকে, ইয়োস্ট এর আপনারা সেটিং সেগমেন্টে চলে যান। ওকে, সো ইয়োস্ট এর সেটিং সেগমেন্টে আসার পরে এখান থেকে একদম স্ক্রল করে নিচে চলে যান। নিচে এসে দেখবেন এখানে এই যে এক্সএমএল সাইট ম্যাপ এখানে খুঁজে পাবেন, অথবা কন্ট্রোল এফ দিয়ে আপনি সাইট ম্যাপ লিখে সার্চ দেন, সাইট ম্যাপ একসাথে লিখে সার্চ দেন, এই যে সাইট ম্যাপ, এই সেগমেন্টটা চলে আসবে। জাস্ট আপনার কাজ হচ্ছে এখানে একটা ক্লিক করা। এই ক্লিক করলে এখানে দেখেন গুগল আপনার প্রয়োজনীয় সাইট ম্যাপ গুলো দেখাচ্ছে। এখন এর ভিতর থেকে আপনার লজিক্যাল কিছু ব্যাপার আছে। এখান থেকে আপনি কোন সাইট ম্যাপটা ইউজ করবেন। প্রথমে যে সাইট ম্যাপটা দেখাচ্ছে এটা হচ্ছে পোস্টের সাইট ম্যাপ। তার মানে এই মুহূর্তে আপনার ওয়েবসাইটে কয়টা পোস্ট আছে, গুগলের কাছে যদি আপনি এই সাইট ম্যাপটা সাবমিট করেন, তাহলে গুগল এই সাইট ম্যাপে যখন আসবে আপনার ওয়েবসাইটে যতগুলো পোস্ট আছে সেই পোস্টগুলো এখানে গুগল দেখতে পাবে। ক্লিয়ার? যতগুলো পোস্ট গুগল এখানে দেখতে পাবে। এখন কথা হচ্ছে, দাদা আমি এই সাইট ম্যাপটা সাবমিট করলাম আজকের, কালকের সাবমিট করার পরে যদি আমি 50টা পোস্ট করি, এটা এখানে আপডেট হয়ে যাবে, কারণ এটা ডায়নামিক একটা এক্সএমএল ফরম্যাটের ডায়নামিক ব্যাপার। ক্লিয়ার? তো এটা আমরা দেখার চেষ্টা করি। দেখেন এখন আমাদের পোস্ট আছে কয়টা? 2টা, রাইট? তো এক্ষুনি আমি মনে করেন এখানে একটা পোস্ট দিব, দেখেন ডেমো পোস্ট দিব, অ্যাড অ্যাড নিউ পোস্ট দেই। ওকে, ডেমো লিখে দিলাম, যাক, দিলাম লিখে, আর বেশি কিছু দরকার নেই, জাস্ট আমরা দেখার জন্য এটা করছি, তাই না? সো ওকে, এবার এটাকে আপনি রিফ্রেশ করেন, দেখেন এখানে 3টা ইউআরএল হয়ে গেছে। ক্লিয়ার? এই যে, সো আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, তো আমরা আমাদের ওয়েবসাইটের যে পোস্ট গুলো দিচ্ছি, অবশ্যই পোস্ট গুলো আমাদেরকে ইন্ডেক্স করাতে হবে, এটা আমাদের এসইও তে হেল্প করবে আমরা বলছি। দেন পেজ গুলো, ডেফিনেটলি আমার ওয়েবসাইটে যে পেজ গুলো থাকবে সেই পেজ গুলো আমি চাই ইন্ডেক্স করাতে, 9টা পেজ আছে এখানে। কিন্তু ক্যাটাগরিজ, এই যে আমার ওয়েবসাইটে যে ক্যাটাগরি গুলো আছে, কখনোই এই যে একটা বাই ডিফল্ট ভাবে আনক্যাটাগরাইজ নামে একটা ক্যাটাগরি থাকে। কখনো এই যে জেনারেল এসইও তে, সেটা লোকাল এসইও হোক, ব্লগিং হোক, ক্যাটাগরি গুলো র্যাঙ্কিং করানো হয় না। ক্লিয়ার? শুধু এটা মনের ভিতরে সেভ করে রাখেন, একটা ব্লগিং এ ক্যাটাগরি গুলো কখনোই
গুগলের সামনে অ্যাপিয়ার করা হয় না। এটা নিজের ম্যানেজমেন্টের জন্য হতে পারে। কখনোই ক্যাটাগরিটা, কখনোই এই সাইট ম্যাপটা আমরা গুগলের কাছে দিব না। ঠিক আছে, আমার ওয়েবসাইটে যে ক্যাটাগরি আছে একটা, কখন দিব এটা আমরা দিতে পারি প্রোডাক্টের যে ক্যাটাগরি। ই কমার্স সাইটে আমরা যখন কাজ করব তখন ই কমার্সে ক্যাটাগরি গুলোকেই র্যাঙ্কিং করানো হয়। এখানে একটু ইন্ডাস্ট্রি ভেদে কিছু এসইও এর স্ট্র্যাটেজি, কিছুটা কিন্তু ভিন্নতা পরিলক্ষিত হয়। দেন অথর ইউআরএল, কোনো প্রয়োজন নেই। আপনি কতজন ওয়েবসাইটের অথর থাকে, সেই অথর গুলো তো কোনোভাবেই প্রয়োজন নেই যে আমার গুগলে ইন্ডেক্স করানোর। কি দরকার অথর ইন্ডেক্স করানোর? কোনো প্রয়োজন নেই। এই অথরটা আপনি কি করবেন, হয় আপনি আপনার হোম পেজের সাথে রিডাইরেক্ট করে দিবেন, আইদার এটাকে আপনি সাইট ম্যাপ হিসেবে গুগলে রিপ্রেজেন্ট করবেন না। সো এখন এই সাইট ম্যাপ গুলো আমরা বারবার বলছিলাম একটা কথা যে গুগলে সাবমিট করতে হয়। কিভাবে গুগলে সাবমিট করতে হয় সেটা নিয়ে আমরা একটা ক্লাস করব, আলাদা একটা পার্ট। সো এইভাবে জাস্ট আপনাদের সাইট ম্যাপ জেনারেট করতে হবে, এই ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে যান। ক্লিয়ার? সো এইভাবে আমরা ইজিলি ওয়ান ক্লিকে সাইট ম্যাপ করতে পারবো, এবং এখান থেকে আমরা লজিক্যাল অনুযায়ী প্রথম দুইটা সাইট ম্যাপ, আই মিন পেজ এবং পোস্টের জন্য এই সাইট ম্যাপ দুটো ইউজ করব, আর গুলো আমাদের জন্য অপ্রয়োজনীয়। ক্লিয়ার? টুলস যতই আমাদেরকে সাজেস্ট করুক, আমরা লজিক্যাল ব্যাপার, আমরা লজিক নিয়ে চিন্তা করি এসিও, আমরা ওই লজিকের ভিতরে থাকবো। ক্লিয়ার? দেন রোবট টিএক্সটি ফাইল। এই যে গুগলকে আমরা ম্যাপ দিলাম, দিয়ে বললাম দাদু আসো আমাদের ওয়েবসাইটে, তো দাদুকে যে আসতে বললাম, এখন ভাই আমার তো কিছু প্রাইভেসি থাকবে, তাই না? আমার তো ডেফিনেটলি কিছু প্রাইভেসি থাকা উচিত। গুগলকে আমি বললাম, আমার তো এরকম হতে পারে যে গুগলকে আমি আমার ওয়েবসাইটের এখানে মনে করেন যে পেজ আছে, আমি অ্যাবাউট পেজে ঢুকতে দিব না, অথবা গুগলকে আমি কন্টাক্ট পেজে ঢুকতে দিব না। সো এই যে গুগলকে আমি কোন পেজে ঢুকতে দিব, কোন পেজে ঢুকতে দিব না, এই যে লজিক, গুগলকে আমরা একটা, এখানে দেখেন বলাই হচ্ছে রোবট ডট টিএক্সটি। সো এটা শুনেই বোঝা যায় যে গুগলের রোবটের জন্য একটা টিএক্সটি ফরম্যাটে একটা ডকুমেন্ট রেডি, ফাইল রেডি করে তাকে দিতে হবে, যেন গুগল সেই ফাইলটা মেনে আমাদের চলে। দেন ওয়েবসাইট মাই প্রপার্টি, এখানে আমি আমার কোন পেজে আসতে দিব, গুগলকে আসতে দিব না, এটা ইটস মাই চয়েস। ক্লিয়ার? সো কিভাবে রোবট টিএক্সটি ফাইল জেনারেট করবেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। রোবট টিএক্সটি ফাইল জেনারেট করার জন্য আপনাকে যেতে হবে, সেম আপনারা ইউএসট এসইও দিয়ে করতে পারবেন এটা। ইউএসট এর কোথায় ইউএসট, এই যে ইউএসট এর টুল সেগমেন্টে চলে আসে। ইউএসট এর টুল সেগমেন্টে চলে আসে, আসার পরে যে ফাইল এডিটরে ক্লিক করেন, এখানে দেখবেন যে এই যে রোবট ডট টিএক্সটি ফাইলটা আছে, ক্রিয়েট রোবট ডট টিএক্সটি ফাইল। এই যে জাস্ট এখানে ক্রিয়েট করেন আপনার, ও মাই গড, ব্যাকে যান। এই যে একটা রোবট টিএক্সটি ফাইল এখানে জেনারেট করা আছে বাই ডিফল্ট ভাবে। এটা অ্যাকচুয়ালি কোনো স্ট্যাবল রোবট টিএক্সটি ফাইল না। আমি সবাইকে বলবো এটা ইউজ করার দরকার নেই, আপনাদেরকে কাস্টম রোবট টিএক্সটি ফাইল ইউজ করা উচিত। একটা ওয়েবসাইটের রোবট টিএক্সটি ফাইল আছে কি না আছে কিভাবে বুঝতে হয়? যেমন মনে করেন আপনারা যদি আমার ওয়েবসাইটে চলে যান, আমার ওয়েবসাইটে রোবট টিএক্সটি ফাইল আছে কিনা আপনারা কিভাবে বুঝবেন? জাস্ট কোন রুট ডোমেনের পর একটা স্ল্যাশ দিবেন, তারপরে দিবেন রোবট ROBOTS রোবট ডট টিএক্সটি দিয়ে ইন্টারপ্রেস করবেন। এই হচ্ছে আমার ওয়েবসাইটের বর্তমান রোবট টিএক্সটি ফাইল। ক্লিয়ার? সো এই লজিকটা একটু আপনাদের জন্য কঠিন হয়ে যেতে পারে, হ্যাঁ, আপনাদের এত লজিকের দিকে যাওয়ার দরকার নেই। আমি এটা আলোচনা করব, তার আগে ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন, বিভিন্ন টুলস দিয়ে রোবট টিএক্সটি ফাইল জেনারেট করেন। ঠিক আছে, টুলস দিয়ে রোবট টিএক্সটি ফাইল জেনারেট করেন। তো এরকম দেখেন ROBOTS রোবট টিএক্সটি ফাইল জেনারেটর, এই যে এসইও অপটিমাইজ এটা দিয়ে করে, এটা ভালো রোবট টিএক্সটি ফাইল জেনারেট করে দেয়। ফার্স্ট অফ অল কি বলছে, ডিফল্ট অল রোবট আর, সব রোবটদের কি আপনি আপনার ওয়েবসাইটে আসতে দিবেন? সব রোবট কারা? গুগল, বিং, ইয়াহু, ইন্ডেক্স, যত প্রকার সার্চ ইঞ্জিন আছে, সেমরাস হতে পারে, তাদেরকে সবাইকে আপনি আসতে দেবেন? এখানে অ্যালাউ করে রাখবেন? হ্যাঁ, আমি তো চাই যে সবাই আসুক আমার ওয়েবসাইটে। তারপর ক্রল ডিলে, আচ্ছা ক্রল ডিলে এখানে কি বলবেন, কত দিবেন? 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 60, 112 সেকেন্ড। আচ্ছা ক্রল ডিলে ব্যাপারটা কি দেখেন, আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ক্রলার আসে না? বিভিন্ন মানে এক একটা কাজের জন্য কিন্তু এক একটা ক্রলার আসে। ইমেজ গুলো অডিট করতে একটা ক্রলার আসে, আমাদের ওয়েবসাইটে স্প্যামিং লিংক আছে কিনা সেটা ক্রল করতে একজন আসে। একজন না, এখানে কোনো ব্যক্তি তো নয়, এটা রোবট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করা। তারপর হচ্ছে মনে করেন যে ভিডিও গুলো, তারপর টেক্সট গুলা,
ইমেজ আরো ভোগরি চুগরি কত রকম নাটকীয়তা, অনেকগুলো হাজার হাজার ক্রলার আমাদের ওয়েবসাইটে চলে আসে বিভিন্ন জায়গা থেকে। এই যে এত ক্রলার আসলে কিন্তু একটা ট্রাফিক জ্যাম পেতে যাবে, তাই না? তো এই যে ট্রাফিক জ্যাম বাতলে, ট্রাফিক জ্যাম তো বলা যায় না, এটা আনঅফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আমি বোঝানোর জন্য বলছি। এত ক্রলার যখন বারবার আপনার ওয়েবসাইটে আসতেছে, মানে বেসিক্যালি আপনার ওয়েবসাইটের যে সার্ভারটা একটু স্লো হয়ে যাবে, খুব স্বাভাবিক ব্যাপার। তো এই যে ইস্যুটা আপনি রিমুভ করার জন্য গুগলের ক্রলারদেরকে যদি বলে দেন যে ভাই তুমি 5 সেকেন্ড আসার পরে 5 সেকেন্ড ব্রেক দিবা, তারপরে আসবা, ইচ্ছা হলো আমার সাইটে এসে ঢুকবা, এত নাটক নেই, তাই না? এটাকে বলা হয় ক্রল ডিলে। তো আপনি যদি 5 সেকেন্ড, 10 সেকেন্ড, সব থেকে স্টেবল 20 সেকেন্ড দেওয়া। ওকে, তো ক্রল ডিলে নিয়ে যে কথাটা আমি বলতে চাই, অ্যাকচুয়ালি গুগল নিজেই একটা অ্যানাউন্সমেন্টে বলছে যে আম, আমরা যতই ক্রল ডিলে দেই না কেন, গুগল এটাকে পছন্দ করে। ঠিক আছে, পছন্দ করে না মানে কি, গুগলের মন মর্জি। আর ওর যখন মন চায়, ওর সিস্টেম অনুযায়ী ও আমাদের ওয়েবসাইটে আসবে, এসে ক্রল করে চলে যাবে। সো আমরা যতই এখানে ক্রল ডিলে দিই না কেন, এটা গুগল অ্যাকচুয়ালি কনসিডার করে না। সো চয়েস ইজ ইয়োর্স। আমি তো এটা গুগলের অ্যানাউন্সমেন্ট থেকে দেখছি, সোর্সটা এই মুহূর্তে আমার কাছে নেই। তো আমি কোথাও যেন একটা পড়ছিলাম, একটা ব্লগে, ভালো একজন ব্লগারের, যেখানে এসইওর অথরাইজ পারসন। ওকে, সাইট ম্যাপটা বলা হতো যে আপনার ওয়েবসাইটের এই যে রোবট টিএক্সটি ফাইলের ভিতরে সাইট ম্যাপটা দেওয়ার জন্য। আমি নিজেও দিয়ে রাখছি, কিন্তু 2021 কি 22 সালে গুগলের যে জন মুলার আছেন, গুগলের সার্চ অ্যাডভোকেট, উনি একটা প্রশ্ন উত্তর পর্বে, সাংবাদিকদের প্রশ্ন উত্তর পর্বে ওনাকে আক্স করা হয় যে কোনো একটা ফোরামে, যে সাইট ম্যাপ ইউজ করা প্রয়োজন কিনা রোবট টিএক্সটি ফাইলের ভিতরে। উনি ডিরেক্টলি বলে যে এটা অপ্রয়োজনীয়, এর জন্য আমাদের ওয়েবসাইটে এসইওর দিক থেকে কোনো গুরুত্ব পায় না। সো আমি নিজেও সাইট ম্যাপ ইউজ করার কথা প্রেফার করি না, যেহেতু ওনারা অথরাইজ ব্যক্তি এবং গুগলের সার্চ অ্যাডভোকেট, উনি বলছে। এবং আমার নিজের ফেসবুক পেজে দেখবেন, ওটা আমি কোড করে একটা পোস্ট দিয়েছিলাম এবং স্ক্রিনশটটাও দিয়েছিলাম, এটার সোর্স আমার কাছে আছে। হ্যাঁ, তো ক্রল ডিলে এবং সাইট ম্যাপ এটা আপনার রোবট টিএক্সটি ফাইলের ভিতরে ইউজ করাটা অনর্থ আমি মনে করি। ক্লিয়ার? এখানে দেখেন আলাদা আলাদা ভাবে সার্চ বট, কাকে আপনি আপনার ওয়েবসাইটে আসতে দিবেন, কাকে দিবেন না। গুগল কি আপনি আসতে দিতে চান, তাহলে অ্যালাউ করে দেন। গুগলের যে ইমেজের অডিট করতে আসবে, তাকে আসতে দিতে চান, অ্যালাউ করে দেন। গুগলের মোবাইলের জন্য যে আসবে, তাকে আসতে দিতে চান, অ্যালাউ করে দেন। ঠিক আছে, এমএনএস সার্চ দেখে আসতে দিতে চান, অ্যালাউ করে দেন। ঠিক আছে, এইভাবে যাকে আসতে দিবেন তাকে অ্যালাউ করে দিবেন, যাকে দিবেন না তাকে অ্যালাউ করবেন না। রেস্ট্রিক্টেড ডিরেক্টরিজ, কোথায় অ্যাকচুয়ালি আপনি আসতে দিতে চান না। ক্লিয়ার? কোথায় আপনি আসতে দিতে চান না। মনে করেন আমি আমার অ্যাবাউট পেজে গুগলকে আসতে দিতে চাই না, তাই না? তো অ্যাবাউট পেজের ইউআরএলটা কপি করেন, জাস্ট একদম লাস্ট ডিরেক্টরিটা, রুট ডোমেইন করার দরকার নেই। এই যে অ্যাবাউট পেজ দিয়ে দিলাম, তাহলে গুগল কিন্তু আমার অ্যাবাউট পেজে দেখেন রেস্ট্রিক্টেড ডিরেক্টরি, এই যে সিজিআই বিন এটাও রাখবেন, এটা এমন একটা ডিরেক্টরি, এখানে গুগলকে ঢুকতে দেওয়ার দরকার নেই আমাদের ওয়েবসাইটে। অথবা আপনি চাইলে এটা রিমুভ করে দিতে পারেন, কোনো প্যারা নেই। ঠিক আছে, অ্যাবাউট পেজ আপনি দিলেন, মনে করেন কন্ট্যাক্ট পেজে আপনি আসতে দিতে চান না, তাই না? তো কন্ট্যাক্ট পেজের ইউআরএল এর শেষের অংশটুকু কপি করেন, করে আপনি জাস্ট এটা দিয়ে দেন। দিয়ে দেওয়ার পরে এখানে জাস্ট ক্রিয়েট রোবট টিএক্সটি, দেখেন এই যে আপনার রোবট টিএক্সটি ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। ক্লিয়ার? এটা হচ্ছে একটা বলা চলে যে বেসিক রোবট টিএক্সটি ফাইল স্ট্রাকচার, যে একটা টুলস দিয়ে আপনারা ইজিলি করতে পারবেন। এখানে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে যে সেভ করে দেন। এতটুকু বল এনাফ আপনাদের জন্য, যারা লজিক নিয়ে চিন্তা করতে চান না। আর যারা মনে করেন যে একটু লজিক্যাল ব্যাপার চিন্তা করতে চাই, যেমন কিছুদিন আগে আমি আমার ওয়েবসাইটের রোবট টিএক্সটি ফাইলটা রিডিজাইন করছি। ঠিক আছে, এখানে আমি একটু বোঝানোর চেষ্টা করি যে কিভাবে আমি জাস্ট 2-3 দিন আগে হবে আমার ওয়েবসাইটের রোবট টিএক্সটি ফাইলগুলো আমি নতুন করে আপডেট করছি, এখানে অনেক কিছু ছিল না। এই হচ্ছে আমার ওয়েবসাইটের রোবট টিএক্সটি ফাইল। আমি এই ওয়েবসাইটের আর্টিকেলটা আপনাদের দিয়ে দিব। ওয়ার্ডপ্রেসে আপনারা চাইলে বাই ডিফল্ট ভাবে এরকম একটা রোবট টিএক্সটি ফাইল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এখানে আমি লজিক্যাল ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন। এই যে ইউজার এজেন্ট বলতে কি বোঝানো হয়েছে এখানে, এখানে সবকিছু আমি লজিক এক্সপ্লেইন করে রেখেছি। আপনারা এই আর্টিকেলটা পড়বেন, আর এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট গুলো আমি একটু এক্সপ্লেইন করে দেখেন। ইউজার এজেন্ট বলতে কি বোঝানো হয় এসইও তে, এই নট এসইও মানে এই যে এখানে আমি জাস্ট একটু বড় করে নেই এটা। আচ্ছা সরি, এটা সেটিং থেকে
ওকে, আচ্ছা, ইউজার এজেন্ট বলতে বোঝানো হয় আহ, যত প্রকার ক্রলার আছে তাদেরকে বলা হয় ইউজার এজেন্ট। ক্লিয়ার? ইউজার ক্রলারদের ইউজার এজেন্ট বলে ডাকা হয়। এই ইউজার এজেন্ট পরে অ্যাস্টেরিক চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে দুনিয়ায় যত প্রকার ইউজার এজেন্ট আছে সবাইকে ডাকা হচ্ছে এখানে। এখন আপনার যদি মনে হয় যে না, আমি শুধু গুগলকে ডাকতে চাই, তাহলে এখানে লিখবেন গুগল বট। তাহলে স্রেপ অর স্রেপ আপনার ওয়েবসাইটে গুগলের বটই আসতে পারবে, আর কেউ আসতে পারবে না, কাউকে আপনি অ্যালাউ করতেছেন না। ক্লিয়ার? কিন্তু আমরা তো তা চাই না। এই ধরনের ওয়েবসাইটে আমরা চাই যে সবাই আসুক, গুগল আসুক, বিং আসুক, ইয়াহু আসুক, ইন্ডেক্স আসুক, সবাই আসুক। ক্লিয়ার? সবাইকে ডাকলাম এখানে। ডাকার পরে একটু এখানে দেখেন সেকা দিচ্ছে আবার, ডিজেলাও, তারপরে ক্লোন, তারপরে বলতেছে দেখেন ডাব্লিউপি হাইপেন অ্যাডমিন। আমি গুগলকে বলতেছি তুমি আমার ওয়েবসাইটের এই লিঙ্কে ঢুকতে পারবা না। মানুষ কখন এই ওয়েবসাইটের এই লিঙ্কে ঢোকে বলেন তো? যখন আমরা একটা ওয়েবসাইটে লগ ইন করি তখন আমরা এরকম যাই না, রুট ডোমেইন তারপর ডাব্লিউপি হাইপেন অ্যাডমিন, এখানে যাই না? তো এখানে কি, এখানে কিন্তু আমার সিকিউরিটি ইস্যু। এখানে আমি আমার ওয়েবসাইটে লগ ইন করবো, তার মানে এখানে আমার ইউজার নেম দিব, পাসওয়ার্ড দিব, তাই না? তো গুগলকেও যদি আমি আমার পিছে পিছে নিয়ে যাই আমার ইউজার নেম পাসওয়ার্ড, এবারে তো আমার ইউজার নেম পাসওয়ার্ড সব জেনে যাবে। এবং যদি জেনে যায় তো আমার ইউজার নেম পাসওয়ার্ড ইন্ডেক্স করে বসে থাকবে গুগলে, যে এটা হচ্ছে সজীব রয়ের, এই যে সরিসবাই.com/wp-admin, এই পেজটা ইন্ডেক্স করে বসে থাকবে, ইউজার পাসওয়ার্ড সব পাবলিক করে দিবে। সো আমি এই জন্য গুগলকে বলছি যে কাকু তুমি আসো, কিন্তু এই যে ডিরেক্টরিতে তুমি ঢুকতে পারবা না। ক্লিয়ার? সো এইখানে ঢুকতে পারবা না। যখন এরকম একটা ডিরেক্টরিতে ঢোকা হয় তখন দেখেন রিডিরেক্ট করে এটা কোথায় নিয়ে যায়। এটা কিন্তু wp-login.php এই ইউআরএল এ নিয়ে যায়। তো আমি বলছি তুমি এখানেও ঢুকতে পারবা না। কারণ কি, আলটিমেটলি আমি এখানেই তো আমার ইউজার পাসওয়ার্ড দিব। আমি যখন ইউজার পাসওয়ার্ড দিব তুমি পাকা ভাই, তুমি এটা দেখে নেবা। সো এখানেও তুমি ডিসঅ্যালাউ করে রাখো। তারপর ডিসঅ্যালাউ করে রাখা দেখেন ট্যাগ। মনে আছে আমাদের যে ব্লগ পোস্ট দিছিলাম যখন আমাদের ওয়েবসাইটে ট্যাগ ক্রিয়েট হয় না, এখানে ট্যাগ নামে একটা সেগমেন্ট আছে না? এই ট্যাগ এসইওর কোনো র্যাঙ্কিং ফ্যাক্টর নয়। আমি যখন এসইও ইন্ডাস্ট্রিতে ল্যান্ড করি, আমি 16 সালের থেকে যখন জার্নি শুরু হয়, তখন ওই যে আমার ক্লাসে স্যার বলতেন তো এই যে ট্যাগটা 2014 সালে, মেবি 14 সালে গুগল এটা রিমুভ করেছে, যে ট্যাগ দিত আগে প্রচুর পরিমাণ মানুষ। আমরা যখন ইউটিউবে ট্যাগ দিই না, যে যে কি যে কিওয়ার্ড নিয়ে র্যাঙ্কিং করা যায় তার রিলেভেন্ট কিছু কিওয়ার্ড ট্যাগ দিয়ে দিয়ে দিই, এই প্র্যাকটিসটা এখন আর নেই। তো যে যেটা পছন্দ করে না তাকে যদি সামনে এটা দেন সে কিন্তু আপনার মাথা খেয়ে নেবে। এই জন্য গুগলকে বলছি যে ভাই আমার ওয়েবসাইটে ট্যাগ থাকতে পারে, ইটস মাই চয়েস, তুমি এই ট্যাগ গুলো দেখতে পারবে না। ঠিক আছে? আমার ওয়েবসাইটে ট্যাগ আছে আছে, এটা তোমার দেখার দরকার নেই, কারণ এটা তুমি ভালোবাসো না, তুমি এটাকে এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাউন্ট করো না। এবং এই যে ট্যাগের জন্য কিন্তু আলাদা পেজ ক্রিয়েট হয়। ঠিক আছে? প্রচুর পরিমাণ ট্যাগের জন্য আলাদা পেজ ক্রিয়েট হয় আমাদের ওয়েবসাইটে। তো আমি গুগলকে বলতেছি তুমি আমার ওয়েবসাইটে যে ট্যাগ গুলো থাকবে এটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। ঠিক আছে? এটা আমার ব্যাপার, আমি বুঝে নেব। ক্লিয়ার? এই কোশ্চেন ট্যাগও ক্রিয়েট হয় অনেকগুলা। সো এই কোশ্চেন ট্যাগও দেখেন এখান থেকে রিমুভ করা আছে, কোথায় জানি থাকবে এখানে। হুম, যাই হোক, ক্যাটাগরি যে কথাটা বলছিলাম না, যে ক্যাটাগরির আমরা সাইট ম্যাপও দিব না, এবং ক্যাটাগরি পেজটা আমি এখান থেকে এই ডিরেক্টরিটাই পুরো ব্লক করে রাখবো, যে এই ডিরেক্টরির ভিতরে গুগল তুমি ঢুকতে পারবা না। ক্লিয়ার? তারপর ডাব্লিউপি কন্টেন্ট স্ল্যাগ প্লাগইন /প্লাগইন, এর মানে কি, যে আমি কোন কোন প্লাগইন গুলো ইউজ করতেছি এটাও আমি গুগলকে দেখতে দিব না। ক্লিয়ার? আমি কোন কোন প্লাগইন ইউজ করতেছি এটাও আমি গুগলকে দেখতে দিব না। আমি কি প্লাগইন ইউজ করতেছি মাই চয়েস, আমি গুগলকে কেন দেখতে দিব এটা? তারপর দেখেন মাই ব্লগ পেজেস, এখানে হচ্ছে আমার ওয়েবসাইটের স্ট্রাকচার অনুযায়ী এখানে একটা ব্যাপার আছে। সো এটা নিয়ে কথা বলার দরকার নেই। এটা হচ্ছে এইরকম, যে আমার ওয়েবসাইটে অনেকগুলো পেজ ক্রিয়েট হয়ে যায়, অপ্রয়োজনীয় পেজ, এই যে ব্লগ পেজ, যেমন এই যে এই পেজগুলো, যেমন এই যে মাই ব্লগ আছে, এর ভিতরে প্রথম পেজে 10টা ব্লগ আছে। তারপর দেখেন এই যে দ্বিতীয় পেজে আলাদা আলাদা এখানে অপ্রয়োজনীয় কিছু পেজ তৈরি হয়। তৃতীয় পেজ, এই যে 2 নম্বর পেজ, 2 নম্বর পেজে এখন 10টা ব্লগ আছে। এখন আমি চাই না যে এই পেজটাও গুগল ইন্ডেক্স হোক, তাই না? গুগলের এখানে ঢোকার দরকার নেই।
এই পেজে গুগলের ঢোকার দরকার নেই। আমি চাই না যে এই পেজ, এই জন্য আমি এখানে ডিরেক্টরি বন্ধ করে দিচ্ছি, যে মাই ব্লগের পরে যদি পেজ নামে এই যে এই ইউআরএল, যে মাই ব্লগের পরে পেজ পর্যন্ত যা আসবে, এরপরে যা আসবে তুমি আর ইন্ডেক্স করবা না। গুগলকে বলেছি কোশ্চেন ট্যাগ, ওকে, এই যে ট্যাগ এর কোশ্চেন ট্যাগ যেটা। তারপর ডিসঅ্যালাউ সার্চ। দেখেন আমাদের ওয়েবসাইটে সার্চ বক্স থাকে, কিন্তু ম্যাক্সিমাম ওয়েবসাইটে বিভিন্ন ইউজার এসে এখানে সার্চ করতে পারে। মনে করেন এখানে আমি লিখে সার্চ করলাম হোয়াট ইজ এসইও, লিখে সার্চ করলাম, তো গুগল দেখেন এখানে একটা বাই ডিফল্ট ইউআরএল ক্রিয়েট হয়। ইউআরএল কি হয়, রুট ডোমেনের পর একটা জিজ্ঞাসাবাদক চিহ্ন আসে, এস আসে, সমান সমান আসে, তারপরে আমরা যে কিওয়ার্ড লিখে সার্চ করি সেই কিওয়ার্ড গুলো প্লাস প্লাস দিয়ে এখানে চলে আসে, আলাদা আলাদা ওয়ার্ড গুলো ভাগ করে। তো মনে করেন আপনার ওয়েবসাইটে এরকম প্রত্যেক মাসে 10,000 লোক, 10,000 ট্রাফিক আসে, তো 10,000-এর ভিতরে 500 জন তো বিভিন্ন কিওয়ার্ড লিখে তাদের প্রয়োজন অনুযায়ী সার্চ করতেই পারে। তার মানে আপনার ওয়েবসাইটে 500 জন যদি এরকম সার্চ করে, 500 আলাদা আলাদা অপ্রয়োজনীয় ইউআরএল তৈরি হবে। হ্যালো, অপ্রয়োজনীয় ইউআরএল তৈরি হবে। এখন গুগল তো পাকা, ইউআরএল হইলেই গুগল সেখানে তৈরি চলে যাবে এবং এই ইউআরএলটা গুগল ইন্ডেক্স করে বসে থাকবে। এর তো মাথা মোটা কাণ্ড জ্ঞান কম। সো গুগল এই ইউআরএলটা ইন্ডেক্স করে বসে থাকবে। এখন আপনার কথা কি ভাই, কেন আমার ইউজার আমার ওয়েবসাইটে এসে কি সার্চ করতেছে, ইটস মাই চয়েস, এটা আমি দেখবো। তোমার ভাই সব জায়গায় মাথা ঢুকতে হবে কেন? এখানে তোমার ডিজেলাও ভাই, যাও, লাল বাতি। সার্চ, এটাকে আবার এই সার্চ ট্যাগ দিয়ে বোঝানো যায়, ঠিক আছে? এইভাবে দেখেন এখানে আরো সব আমি এক্সপ্লেন করেছে। সিজিআই বিন এটা হচ্ছে একটা ডিরেক্টরি, হ্যাঁ, এই যে এই ডিরেক্টরিটা এরকম। is a directory is commonly used for storing সার্ভার সাইড স্ক্রিপ্ট, মানে আমাদের সার্ভার সাইডের ভিতরে থাকে আর কি। এই জন্য এটা আমি নিজেও যে অনেক ভালো বোঝায় বলতে পারবো তা না, কারণ আমি ওই লেভেলের ডেভেলপার না, ঠিক আছে? এটা আমাদের ডিজেলাও করা উচিত, কারণ সার্চ ইঞ্জিন এটা তো ইন্ডেক্স করে লাভ নেই। আমাদের ওয়েবসাইটে এর ভিতরে কিছু ফাইল থাকে, সেই ফাইলগুলো অপ্রয়োজনীয়, যেটা কিনা আমাদের ইউজারদেরকে দেখানোর দরকার নেই। আমরা ওই ধরনের ফাইলই ইন্ডেক্স করবো যেটা আমাদের ইউজারদের প্রয়োজন, তাই না? টেম ফাইল জমা হয় অনেকগুলো, টেম ফাইলগুলো আমরা ডিরেক্টরি দিয়ে বন্ধ করে রাখবো, ঠিক আছে? রিপ্লাই, মানে অনেকেই বিভিন্ন রিপ্লাই করেন, রিপ্লাই করলে ইউআরএল ক্লিয়ার হয়, সেইগুলো আজকে ইউটিএম সোর্স, এগুলো হচ্ছে বিভিন্ন ডিরেক্টরি, এগুলো আমরা এই ডিসঅ্যালাউ করে রাখবো। শুধুমাত্র অ্যালাউ করবো কোথা থেকে? ডাব্লিউপি কন্টেন্ট, ক্লিয়ার? মানে কোন কন্টেন্ট গুলো আমরা আপলোড করতেছি, আপলোড যে ডিরেক্টরি আছে, ইমেজ, ভিডিও, অডিও, যা কিছু আমরা আপলোড করতেছি সেগুলোকে বলবো কি তুমি এইখানে যাও ভাই, এটা তো প্রয়োজন। আর ajax.php, এই যে wp-admin/admin ajax.php, এটা হচ্ছে পিএইচপি ফাইল। এর ভিতরে যত আমাদের হেডার ফাইল টাইল থাকে, ওয়েবসাইটের ব্যাক এন্ডের যা 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 থাকে, ডেভেলপাররা খুব ভালো বলতে পারে, এটা আমরা অ্যালাউ করবো যে ভাই এর ভিতরে তুমি যাও, হেড ফাইলে যা দিচ্ছি সব তুমি নাও। তারপর ক্রল ডিলে, এটা হচ্ছে 5 মিনিট, জাস্ট এক্সপ্লেইন করার জন্য। এখানে দেখেন ক্রল ডিলে মেবি আমি এক্সপ্লেইন করে রাখছি যে এটা অ্যাকচুয়ালি এখন আর কাজ করে না, ঠিক আছে? ক্রল ডিলে এবং সাইট ম্যাপ এটা ইউজ করার কোনো প্রয়োজন নেই। সো আপনারা চাইলে চোখ বন্ধ করে এরকম একটা সাইট ম্যাপ ইউজ করতে পারবেন, ঠিক আছে? কিন্তু এই যে দেখেন, যদি ই কমার্স ওয়েবসাইট হয় তখন কিন্তু ক্যাটাগরি পেজটাকে আবার ডিসঅ্যালাউ করা যাবে না, ওটা আলাদা ব্যাপার। ইটস ফর লোকাল এসইও, নট অনলি লোকাল এসইও, স্মার্ট ব্লগিং থিং, সবকিছুর ক্ষেত্রে আপনারা এরকম একটা সাইট ম্যাপ ইউজ করতে পারেন, ক্লিয়ার? আমি ব্লগের ইউআরএলটা দিয়ে দিব, আপনারা এটা পড়বেন, পড়ে আরো আমি বলতে বলতে হয়তো বা অনেক কথা মিস্টেক করতে পারি। এখানে এই যে ইউজার এজেন্ট কি জিনিস, হ্যাঁ, এর কি এক্সপ্লেনেশন এখানে আমি দিয়েছি, আমি অনেকদিন ধরে এটা রিসার্চ করে করে লিখছি, ওকে? সো এইভাবে আপনারা খুব স্মার্টলি আপনার সাইট ম্যাপ এবং রোবট টিএক্সটি, শুধু এতটুকু কাজ কিন্তু যদি করতে পারেন, আপনি মিনিমাম $35 থেকে $50 একটা গিগ ফাইবারে দিতে পারবেন, ঠিক আছে? এরপরে যে অংশটুকু ব্রোকেন লিঙ্ক, স্কিমা মার্কআপ নিয়ে কথা বললে অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমি চাচ্ছি যে পরের যে 5টা সেকশন আছে নেক্সট আলাদা একটা ভিডিওতে আমরা সেটা আলোচনা করব। সো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।